নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। বঙ্গে নির্বাচনের আবহে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিস্তর জল খোলা হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আইনের নজরদারিতেই হবে তথ্য যাচাইয়ের কাজ। সেই নির্দেশ মেনে কাজ করছে হাইকোর্ট। সোমবার থেকে শুরু হবে তথ্য যাচাইয়ের কাজ। মোট 250 জন বিচারক আধিকারিককে এই ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। জেলা ভিত্তিক তদারকির জন্য প্রতিটি জেলায় 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার ডিস্ট্রিক্ট জজদের নিয়ে বৈঠকে বসে কমিশনের আধিকারিকেরা নথি যাচাইয়ের কাজ কিভাবে করা হবে সে বিষয়ে জজদের প্রশিক্ষণও দেওয়া হয়। নির্ধারিত সময়সূচি মেনেই 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। হাতে সময় কম, কিন্তু কাজ অশেষ। এসআইআর এর কাজ নিয়ে গত শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তথ্যগত অসঙ্গতির যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলির নিষ্পত্তি করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকেরা। সেই মতো শনিবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের সকল বিচারকের ছুটি বাতিল করেছে উচ্চ আদালত। মোট 250 জন বিচারিক আধিকারিককে এই ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। জেলা ভিত্তিক তদারকির জন্য প্রতিটি জেলায় 3 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। রবিবার ডিস্ট্রিক্ট জজদের নিয়ে বৈঠকে বসে কমিশনের আধিকারিকেরা। নথি যাচাইয়ের কাজ কিভাবে করা হবে সে বিষয়ে জজদের প্রশিক্ষণও দেওয়া হয়। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন শাসক বিরোধী দুই দলই। সেটা তো চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস ঠিক করবে যে কি কমিটি করেছে না করেছে, সেটা তো ওনারা ঠিক করবে। আলটিমেটলি যেটা মানে নিচের লেভেলে যেটা যারা ডিসাইড করবে, একদম মেন কোশ্চেন, কোর কোশ্চেন যেটা, সেটা যারা ডিসাইড করবে তারা ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে। অতএব সেটাকে সুপারভিশন, সেটাকে ভালো করে করার জন্য অনারেবল চিফ জাস্টিস যেটা মনে করেছে সেটাই করেছে। আমাদের নিয়ে মন্তব্য করার কিছু নেই, যা হচ্ছে সুন্দর হচ্ছে। 28 তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে, তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে। কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসতে গেলে 3টা কাগজ দিতে হবে। সুপ্রিম কোর্ট যা করেছে, এক্সেপশন যেমন তেমনি একদম টাইট করে দিয়েছে। 3টে কাগজ আপনাকে দেখাতে হবে। আপনি ভারতীয়, আপনাকে দেখাতে হবে। আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। আপনার 18 বছর হয়ে গেছে, আপনাকে দেখাতে হবে। পরিষ্কার বলা আছে কবে কার সার্টিফিকেট লাগবে। 87-র আগে জন্ম, 87-র পরে বাবা মার জন্ম, সব বলা আছে একদম পরিষ্কার। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না, আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না। সূত্রের খবর, এই কমিটিতে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা বিচারক, জেলা শাসক এবং জেলা পুলিশের প্রধান। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, 28শে ফেব্রুয়ারির মধ্যে তথ্যগত অসঙ্গতির হিসেবে চিহ্নিত মামলাগুলি যাচাই সম্পন্ন করাই প্রধান লক্ষ্য। বিচারিক আধিকারিকদের কাছে যে নথিগুলি প্রেরিত হয়েছে সেগুলির নিষ্পত্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ করার চেষ্টা করা হবে। সূত্রের খবর, প্রায় 45 থেকে 50 লক্ষ ভোটারের নথি বিচার বিভাগীয় যাচাইয়ের আওতায় আসতে পারে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই বিষয়ে কথা বলবো বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগের সাথে। স্যার, আপনাকে ওঙ্কার বাংলায় স্বাগত। এবং যে প্রশ্ন আপনার কাছে রাখবো, এসআইআর নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের এই যে লাগাতার সংঘাতের পরিণতির পর অবশেষে বিচার ব্যবস্থা তত্ত্বাবধানে শুরু হতে চলেছে তথ্য যাচাইয়ের কাজ। কিভাবে চলবে এই প্রক্রিয়া, কি মনে করছেন? দেখুন, এটা একটা অভিনব ব্যবস্থা হলো। ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে যেটা হওয়ার কথা ছিল সেটা নিয়ে এখন যেহেতু এত রকম মামলা মোকদ্দমার পরে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের যে ডিভিশন বেঞ্চ, সেই 3 বেঞ্চের যে অর্ডার, সেই অর্ডারে তারা পরিষ্কার বলে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন হবে এবং সেই কমিটি তারা সমস্ত এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যা বক্তব্য সেইগুলো তারা শুনানি করবে এবং শুনানি করে তাদের কাগজ দেখে তারা যে ফাইনাল অর্ডারটা দেবে সেটাই কিন্তু ধরে নিতে হবে সুপ্রিম কোর্টের অর্ডার। অর্থাৎ এই যে একটা মানে সুপ্রিম কোর্টের ডিরেকশন, সেই ডিরেকশনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে কমিটি ফরমেশন করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 294টা কেন্দ্রের জন্য 250 জন জুডিশিয়াল অফিসারকে এনগেজ করা হয়েছে এবং তার সঙ্গে প্রত্যেকটি জেলাতে 3 জন করে কমিটি, যেটা আপনি বললেন আর কি, ডিস্ট্রিক্ট জজ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার, তারা এই কমিটিতে থাকবেন।
এবং এই মানে এই যে বিচারকদের মধ্যে যে কারা এইটা বিচার করবেন সেটার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা খুব সুন্দর অবজারভেশন আমার মনে হয় এটা খুব বলার দরকার। তার কারণ এই কারণে সুপ্রিম কোর্ট এই গাইডলাইনটা ইনকেপেবল ইন্টিগ্রিটি যাদের রয়েছে সেই সমস্ত বিচারপতি যারা রয়েছে বা ডিস্ট্রিক্ট জজ বা এডিশনাল ডিস্ট্রিক্ট জজ রয়েছে তাদেরকে এই দায়িত্ব দেওয়া হবে যে তারা এই ব্যবস্থাটা নেবে এবং তারা এই শুনানির বক্তব্য শুনবে এবং দুপক্ষের বক্তব্য শুনে তারা এই নিষ্পত্তি করবে এই আনম্যাপিং ম্যাপিং ইত্যাদি যে প্রবলেম গুলো যেগুলো রয়েছে এবং সেই সিদ্ধান্তটা ফাইনাল। আমার মনে হয় এটা অভিনব এবং জুডিশিয়ারি যে ভারতবর্ষের এখনো সমস্ত ব্যাপারেই যে সিদ্ধান্তটা যেখানে সব জায়গায় নিষ্পত্তির জায়গা হচ্ছে জুডিশিয়ারি, সেটা আজকে আমরা আবার দেখলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেটাই পাঠিয়ে এবং সেটা কলকাতা হাইকোর্টকে যেহেতু নির্দেশ দিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তার আন্ডারে যে কমিটি ডিস্ট্রিক্ট জজদের সেটা নিয়ে ইনফ্রাস্ট্রাকচার করে ইলেকশন কমিশনের ইআরওদের সঙ্গে মাইক্রো অবজারভারদের সঙ্গে রাজ্য সরকারের যারা অফিসার রয়েছে তাদের সঙ্গে কথা বলেই এই সমস্ত হবে। কিন্তু সিদ্ধান্তটা নেবে হচ্ছে ডিস্ট্রিক্ট জজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জজ জেলার ক্ষেত্রে এবং তার উপরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থাকবে। এটা মানে নির্দ্বিধায় আমি বলবো যে একদম সঠিক পদ্ধতি হয়েছে যে এই যে মানে দুটো মতের জায়গা থেকে নিষ্পত্তি করতে গেলে বিচার ব্যবস্থাই হচ্ছে সঠিক জায়গা যার উপরে আস্থা মানুষের রয়েছে এবং সবারই রয়েছে। আরো একটি প্রশ্ন থাকবে যে ঠিক কোন কোন বিষয়গুলির উপর নজর দেওয়া হবে বলে মনে করছেন? দেখুন, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যেগুলো প্রবলেম, সেই প্রবলেমগুলোর ক্ষেত্রে বিচারকরা তারা সমস্ত নথিপত্র দেখবেন, দেখে তাদের বক্তব্য শুনবেন এবং এখানে অলরেডি একটা পোর্টাল খোলা হয়েছে এবং পোর্টালে প্রত্যেকে যারা তাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে তারা সেই পোর্টালে সেটা বলতে পারেন, জানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে তখন সেই জেলার যিনি এই ডিসপিউটটা প্রবলেমগুলো যেটা সলভ করবেন, যে ডিস্ট্রিক্ট জজ বা এডিশনাল ডিস্ট্রিক্ট জজ যার উপর ভার দেওয়া হয়েছে, তারা এই পোর্টালের ভিত্তিতে সেইগুলো তাদের ডকুমেন্টেশন দেখে সেটার ভিত্তিতে সেটা শুনানি করে অর্ডার পাস করবেন। একদম। এর ফলে এই যে প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী কাল থেকে এবং এর ফলে রাজনৈতিক বিবাদ কি মিটবে? দেখুন, রাজনৈতিক বিবাদটা তো রাজনৈতিক দলের ব্যাপার, কিন্তু মানুষের যে ইলেকটোরাল রোলে নাম তোলার ব্যাপার নিয়ে যে ডিসপিউট যেটা হচ্ছিল, যেটা ইলেকশন কমিশনারের অফিসারদের সঙ্গে রাজ্য সরকারের অফিসারদের ইত্যাদি বা বিএলওদের সঙ্গে এইসব নিয়ে যে সেটা বিচার ব্যবস্থার উপরে সুপ্রিম কোর্ট ব্যবস্থাটা ন্যস্ত করেছে এবং সেক্ষেত্রে এই বিচার পদ্ধতি সব জায়গায় আমাদের যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সব ব্যাপারেই তো বিচারপতিরা বা বিচার ব্যবস্থার উপরেই সমস্ত নিষ্পত্তি হয়। সুতরাং এখানেও এটা হবে এবং রাজনৈতিক দলাদলি এগুলো থাকবে, তাতে কতটা এর কোনো তার উপর কোনো প্রবলেম কিছু হবে বলে আমার মনে হয় না। আরো একটি বিষয় স্যার আপনার কাছে জানতে চাইবো, যে ইস্যুটা ঠিক আসছে নির্বাচনের আগে দিনক্ষণ ঘোষণার একেবারে বহু আগে রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এটা কি নজিরবিহীন ঘটনা বলে মনে হচ্ছে না? মানে কি বলবেন আপনি, কি মনে হচ্ছে আপনার? দেখুন, এইগুলো তো মানে যেহেতু গৃহমন্ত্রক হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ব্যবস্থা, সুতরাং সেখানে তাদের কাছে নিশ্চয়ই সেরকম কোনো ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্ট রয়েছে যেটার ভিত্তিতে তারা এটা করেছে। তারা এই কোন সেন্সিটিভ এরিয়া রয়েছে, কোনখানে প্রবলেম হতে পারে, সেগুলো পশ্চিমবঙ্গের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস দেখে সেই মতো তারা ব্যবস্থা নিয়েছে। ইলেকশনের আগে সিআরপিএফ বা প্যারামিলিটারি ফোর্স আসা কিন্তু এবারেই প্রথম না, এর আগেও হয়েছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রের এই তৎপরতা, কেন্দ্রীয় বাহিনীর এই যে পাঠানোর সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের, ঠিক কিসের ইঙ্গিত পাচ্ছেন যদি বিস্তারিত বা একটু বলেন? এটা ইঙ্গিতের কিছু ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে যে ইলেকশনটা তো হবে ইলেকশন কমিশনের আন্ডারে। এখন তার আগে যদি পরিস্থিতিটা আইবির যে রিপোর্ট থাকে, এগুলো তো দেখুন, এগুলো কখনো সামনে সারফেসে আসে না। এগুলোর থেকে আপনাকে বুঝতে হবে যে এই যে প্যারামিলিটারি ফোর্স আগেই এসে যাওয়া, তার মানে ডেফিনেটলি
আইবির কিছু রিপোর্ট রয়েছে, যে রিপোর্টের ভিত্তিতে যাতে ল অ্যান্ড অর্ডার কোনো প্রবলেম না হয় সেইটার জন্য আগে থেকেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। একেবারে অনেক ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই তথ্য যাচাইয়ের কাজ শুরু হচ্ছে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশেই তথ্য যাচাইয়ের কাজ হবে বলেই জানানো হচ্ছে। সেই নির্দেশ মেনে কাজ করছে হাইকোর্ট।